যে প্রশ্নটা নিয়ে তর্ক বিতর্ক চলছে যে 2014 31 ডিসেম্বরের আগে যে অমুসলিমরা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেয়া হবে। এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সংশোধনী আইন যেটা হয়েছে সেটা বলছে 2024 31 ডিসেম্বরের আগে পর্যন্ত যদি অমুসলিমরা এদেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। তাহলে প্রশ্নটা যেটা আসছে যে তাহলে কি তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে, সিএতে বদল হবে, নাকি তারা ঝুলে থাকবে, তাদের কোনো তারা কি স্ট্যাটাসটা কি? যেটা দেবজিৎ বলবার চেষ্টা করছে যে বাংলাদেশের হিন্দুদের জন্য ওদের প্রাণ কাঁদছে, এতটা প্রাণ কাঁদছে যে ডেডলাইনটা হচ্ছে 2024 31 ডিসেম্বর। তাহলে আমার স্পেসিফিক প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনো বাংলাদেশের জেলে বন্দী, তিনি ছাড়া পেয়ে আসলে তার কি হবে? আমি মুরাদপুরের, কুমিল্লার মুরাদপুরে যে হিন্দু মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল তার কি হবে? কোনো উত্তর নেই। আচ্ছা, যদি বাংলাদেশি মুসলিমদের নিয়ে এত উদ্বেগ থাকে দেবজিৎদের, তাহলে আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে এসে কলকাতা সন্নিহিত এলাকা আছে তাদের কি হবে? কোশ্চেন নেই। আমার সন্দেহ হয়, মানে সদ্য তো উত্তম কুমারের জন্মদিন গেল, উত্তম কুমার যদি অন্য রাজ্যে যেতেন এবং উনি হিন্দি ভালো বলতে পারতেন না, ওরা ধরে ওকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। উত্তম কুমারকে পারেনি, উত্তম কুমার ব্রজবাসীকে পাঠিয়ে দিচ্ছিল। So the question is a fight between Bengali identity and BJP's thrust on Bengali nationalism. বাঙালিরা বিপণন জগতে একটা কথা আছে, পারসেপশন ইজ দ্য রিয়েলিটি। সত্য বলে কিছু নেই, মানুষ যেটা বিশ্বাস করে সেটাই সত্য। এই আপনি গণতান্ত্রিক দেশের রাজনীতির কথা বলছেন না, সেখানেও এই পারসেপশন ইজ দ্য রিয়েলিটি সম্ভবত খুব সত্য। যেমন ধরুন 1967 সালে আপনি খুব ভালো করেই জানেন, প্রফুল্ল চন্দ্র সেন বাংলার মুখ্যমন্ত্রী, স্টিফেন হাউস, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানুষ বিশ্বাস করেছিল, সত্য মিথ্যাই জানছি না, এবং কংগ্রেসের পতন হয়েছিল। প্রথমবার বাম মন্ত্রিসভায় ঢুকেছিল, দাদা আছেন ওখানে, বাম মন্ত্রিসভা গঠন হয়েছিল, জ্যোতিবাবু সেখানে গুরুত্বপূর্ণ রাজীব গান্ধীর একইভাবে গলি গলি মে শোর হ্যায়। সেই শেষবার পারসেপশন কি বলছে, গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী হয়েছিল, রাজীব গান্ধী চলে যাওয়ার পর আর কেউ হয়নি, ভারতের রাজনীতি পরিবর্তিত হয়ে গেছিল। আজকের পারসেপশনটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাঙালি অস্মিতার কার্ড খেলতে, সেটাই তার অস্ত্র। আর ভারতীয় জনতা পার্টি বিরোধী হিসেবে বলতে চাইছে একদিকে দুর্নীতি আর অন্যদিকে বাংলাদেশি তোষণের অস্ত্র, অর্থাৎ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস তোষণ করছে। ঠিক এই কারণে ডিটেনশন ক্যাম্পের তারা বিরোধিতা করছে। মানুষ কোনটায় বিশ্বাস করে, আইনে কি আছে সেটা বড় কথা নয়, সেটাই ফলাফল ঠিক। বাংলাদেশি মুসলমান তো, আমি একটা কথা বলবো, একটা কথা, হিন্দু তোষণের কথা বলছেন। এই যে সিএটা তৈরি হয়েছে না, এর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। ভারতীয় মুসলিমদের কোনো সম্পর্ক না, ভারতীয় না, কোনো মুসলিমদের সম্পর্ক নেই। এটা নাকি তোমরা হিন্দুদের আর যে আরো কয়েকটা ধর্ম আছে তাদের নাগরিকত্ব দেবে। আমি বিশ্বদা বলে দিচ্ছি, এই সিএটা অ্যাকচুয়ালি তোমরা, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, এই সিএটা দিয়ে অ্যাকচুয়ালি তোমরা বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল যারা হিন্দু আছে তাদের বিপদে ফেলেছো এবং তাদের জাতাকলের মধ্যে ফেলার একটা আইন তৈরি করেছো। তোমরা তাই দিয়ে কোনোদিন তাদের নাগরিকত্ব দিতে পারবে না। শুধু ব্যাপারটা পারসেপশন অনুযায়ী প্রধানমন্ত্রী 15 আগস্ট লালকেল্লা থেকে বললেন যে ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে তোমাকে তালিকা দিয়ে বলতে হবে, ভারতবর্ষে এমনিতেই মুসলমানরা চাকরি পায় না, সরকারি চাকরি পায় না, বেসরকারি চাকরি তো আরো কম পায়। তাহলে কারা চাকরি পাচ্ছে? তাহলে কি বাঙালি হিন্দুরা যে চাকরি পাচ্ছে তাতে ওনার চিন্তা? এই টানাপোড়েনের মধ্যে লেফটের বা বামেদের স্ট্যান্ডটা ঠিক কি? অনুব্রত বল 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 বল, সেখান থেকে বলো 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 সবে চলে এলো তো। এইটাই হচ্ছে সেই ব্যাপারটা যে দেখুন, নমস্তে ট্রাম্প, হাউডি মোডি এসব করে কি পেলাম? 50% ট্যাক্স। আর চীনের দালাল বলে এতদিন ধরে বলা হলো, চীন থেকে মোদিজি ঘুরে এসে জিএসটিটা কমিয়ে দিল। আপনি বলুন, যে সরকার জমি ফেরত দেবো বলে সরকারে এলো, সে এখন মাইনে ফেরত দেওয়ার জন্য বসে রয়েছে, টাটার টাকা বাকি আছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল বাকি আছে। এরকম একটা অবস্থায় ভোট আসছে, আপনি খুব সংগতভাবেই প্রশ্নটা করেছেন, ভোট আসছে যখন, তখন তৃণমূল কংগ্রেসের এমএলএও বাঁচতে হবে। তারাও ঠিক করেছেন যে এমএলএ পাঁচিলে কে উঠতে পারবে,
ঝোপে জঙ্গলে অনেকক্ষণ থাকতে পারবে কে, এদো নর্দমায় অনেকক্ষণ থাকতে পারলে তবে তার ক্রাইটেরিয়া। এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ হতে গেলে মোবাইল টিপ করে ফেলতে হবে যেন ঠিক খালে পড়ে, এইগুলো যখন ক্রাইটেরিয়া, এরকম একটা সময় সত্যি সত্যি আপনি আচরি ধর্ম পরের শিখাও। স্নেহাশিসদা বলছিলেন 2003 সাল অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা, তৃণমূল কংগ্রেস তখন কোথায় ছিল, কোন দলে? তারা তখন সমর্থন দিয়েছিলেন। বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় ছিল বলে আটওয়ালের কাগজ দিকে 2005 সালের 4 আগস্ট আটওয়ালের দিকে কাগজ ছুড়ে দিয়ে বলেছিলেন অসংখ্য বাংলাদেশি লিস্টে আছে। তা এখন কি হবে? এখন নিজের কথা নিজে ফেরত যাবেন কি করে? ফলে কিন্তু আমাদের কথা হচ্ছে মৃত ভোটারকে এসআইআর এর জন্য বাঁচিয়ে রেখে তো লাভ নেই। তা এতদিন ধরে মৃত ভোট 2014 থেকে 2024, আচ্ছা বিএসএফ কি বর্ডারে পোগো খেলছিল? 2014 থেকে 24 পর্যন্ত লোক ঢুকিয়ে নিয়ে এখন বলছে সিএ এনআরসি হিন্দু হলে রাখবো, মুসলমান হলে ভাগিয়ে দেবো। এটা ভারতবর্ষের সংবিধানে তো কোথাও এরকম কোনো কথা নেই। সুমন, কঠিন পরিস্থিতি তো আপনাদের দিল্লিতে জোটের মধ্যে আছেন, সেখানেও তৃণমূল সঙ্গে আছে, আবার রাজ্যে আপনারা তৃণমূল বিরোধিতা করছেন। ভোটের বাজারে কোন দিকে যাবেন? না, দিল্লিতে বা আপনি ইন্ডিয়া ব্লকের কথা বলতে চাইছেন, ইন্ডিয়া ব্লকের কনসেপ্টটা আলাদা আর বাংলার রাজনৈতিক প্রেক্ষিতটা আলাদা। বিশ্বদা আপনি খেয়াল মানুষকে কি বোঝাবেন? না, মানুষের কাছে ক্লিয়ার। পাটনায় যখন ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠক হয়েছিল, তারপর প্রথম প্রেস কনফারেন্সে মল্লিকার্জুন খার্গে বলেছিল জাতীয় প্রেক্ষিত আলাদা, রাজ্যের প্রেক্ষিত পরিষ্কারভাবে উনি বলে দিয়েছিলেন আলাদা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে সমালোচনা করার প্রয়োজন হবে নিশ্চয়ই জাতীয় কংগ্রেস সেটা করবে, কিন্তু বিষয়টা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নেই। আমি একটু ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করতে চাই, এই সব ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনারা আসামকে কি সামনে মডেল হিসাবে নিয়ে আসবেন? আসামে আপনারা কি করতে চান, সিএএ না এনআরসি? আসামে যে 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে 11 লক্ষ লোকের উপরে বেশি হিন্দু এবং তার 98 to 99% বাংলাভাষী। পুরোটাই কংগ্রেসের করা। এটা কি বাংলা? এটা কি বাংলা পুরোটাই ভাষীদের? কংগ্রেস সরকারের করা এটা কি দাদা। বাংলা আমরা ভাষাভাষীদের তো ওটাই বিরুদ্ধে চেঞ্জ করতে চাইছি। ভারতীয় জনতা পার্টি এবং ডবল ইঞ্জিন সরকারের জেহাদ ঘোষণা হয়েছে? বলেন। এটা জানতে চাই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও এটা প্রশ্ন করতে চাই। একটু আগে নীলাদ্রিদা বাঙালি অস্মিতা সহ নানা সুন্দর সুন্দর ভালো বলেন তো উনি, সুন্দর সুন্দর কথা বলছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার প্রশ্ন করতে চাই, আজ থেকে 2 দিন আগে ভাঙড়ে একটা কারখানায় যেখানে বিধায়ক শওকত মোল্লা, সেখানে বাংলায় কথা বলার জন্য সেই সব শ্রমিকদের ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছিল, পুলিশকে ইন্টারভেনশন করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, স্থানীয় বিধায়ক বলেছিলেন ব্যাপারটা আমরা ভেবে দেখছি। বিশ্বদা টোটালটাই রাজনীতি। এবং এই রাজনীতি কেন করতে সফল হচ্ছে নরেন্দ্র মোদীর ধর্মের গিমিক, ধর্মের খেলাটা শেষ হয়ে গেছে প্রায়। এখন ভাষাকে সামনে নিয়ে এসে পরাস্ত করো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে আগামী দিনের দিকে তাকিয়ে। এর বিরুদ্ধে তৃণমূলকে আপনি কি মনে করেন? ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল মনে করেন না? আমি তো মনে করি, অবশ্যই করি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শওকত মোল্লা কি করলো? শওকত মোল্লা, বাংলা ভাষাভাষী শ্রমিকরা যদি বাংলার মাটিতে মার খায়, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা বলছি, আমি কখনো বলিনি ওরা সত্যি প্রদেশ কংগ্রেস অফিসে রাকেশ সিং ওরা গিয়ে পুরো জ্বালিয়ে ভেঙে দিয়ে এলো। সত্যি চিন্তার বিষয়। এগুলো সারা দেশ জুড়ে বিজেপি এই অসন্তোষ তৈরি করে দিয়েছে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সাথে এটে উঠতে না পেরে ওরা সরাসরি বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলার ভাষা, সংস্কৃতি, বাংলার মানুষ, বাঙালি। আজকে যেখানে বিজেপি শাসিত রাজ্যে গেলে সেখানে তাদের কোথাও পিচমোড়া করে বেঁধে থানায় আটকে রাখছে, কোথাও কেটে টুকরো করে। কোথায় কেটে টুকরো করেছে? যেখানে কেটে টুকরো করেছে তিকোন প্রেম দাদা, না তিকোন প্রেম এবং বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আপনারা যুক্তি সাজাতে শুরু করুন। মহারাষ্ট্রে মতুয়াদের একদল মতুয়াকে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ করছে। আপনারা এই করতে করতে বাংলার বিরুদ্ধে আপনারা তোমাদের গোপন প্রেম, অবৈধ প্রেম। আসলে ব্যাপারটা একটা ধারণা তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই
বাঙালি অস্মিতার কথা বলছিলাম, এটা মডেলটা অনেকটা মহারাষ্ট্রের শিবসেনার মারাঠি অস্মিতার মডেলটা। তারা শিবসেনাটা একটা সাফল্যভাবে করেছে মহারাষ্ট্রে, সেটা বাংলায় করতে চাইছে। কিন্তু বাঙালি আর মারাঠির মধ্যে একটা চরিত্রগত ফারাক আছে। বাংলায় একজন রবীন্দ্রনাথ জন্মেছিলেন, তিনি লিখে গেছেন 7 কোটি সন্তানের বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করো। রবীন্দ্রনাথই আবার লিখেছেন 1910 সালে ভারততীর্থ কবিতায়, মারাঠি অস্মিতা হেথায় বলাটা আর্য কিন্তু হেথা সম্ভব নয়। অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান 100 মোগল বার, এক দেহে 100 হলো লীন। বার। কিন্তু আজকে বেঁচে থাকলে তুমি বাংলায় কি হতেন? না, না, সবকটা শখ এটাই তো, তারা সব ভারতীয় হয়ে যাবে। এটাই তো হবে না। সবকে সাথ, সবকা বিকাশ, এটাই তো 1905 বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, গান লিখেছেন, রাস্তায় নেমেছেন। 1910 ভারততীর্থ কবিতায় ভারতবর্ষ কি তা বারবার বুঝিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে সরে যাওয়ার সাংবিধানিক রাইট বিজেপিকে কে দিয়েছে? দেখুন, আমি একটা কথা বলছি। পন্থা বাঙালিদের কাজ আপনি- করবে। আপনি- সাম্প্রদায়িক আপনি- বাঙালিরা এখানে কাজ করবে। হ্যাঁ, এটাই শিবদেব হচ্ছে। একটা লাইন। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন ছিল কংগ্রেসের তরফ থেকে যে লাইনটা কি হবে, আসামের লাইন হবে কি? আসামে যে ডিটেনশন ক্যাম্প চালু করা হয়েছিল সেটা কংগ্রেস আমলে হয়েছিল, কংগ্রেসের পক্ষে। এখনো পর্যন্ত যত লোক ওই ডিটেনশন ক্যাম্পে রয়েছে সেটা কংগ্রেস আমলের গগৈ সরকারের চালু করা সিস্টেম। আমরা এই লাইন রাখবো না দাদা, আমরা সরাসরি ঠিক করবো। ভালো করে বুঝুন, আমি বলে দিচ্ছি, আমরা সরাসরি ঠিক করব। তাতে ওই উল্টো দিকে 112 জন 113 জন কোন দিকে থাকবেন তারা ঠিক করবেন, ইয়া জোটের। কিন্তু আমরা যেটা ঠিক করেছি সেটা পরিষ্কার করছি দর্শকের কাছে, আমরা এই জায়গাটা ঠিক করেছি এই বাংলার বলছি তো, আরে বলছি তো, ইসলাম ধর্ম। আমরা কি ঠিক করবো? কংগ্রেস বলবে এইটাই তোমরা আরে দাঁড়াও, দাঁড়াও। আমরা কি করবো সেটা দাঁড়াও, বলছি শুনুন, তো। দাঁড়াও। হ্যাঁ, তোমরা কি আরে করবে? পাবেন শুনুন, এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে যারা বাঙালি হিন্দু ছিলেন, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে যেসব মুসলমান দেশ থেকে পাকিস্তানে চলে যাননি বা বুকের মধ্যে পাকিস্তান নিয়ে বসে নেই যে পাকিস্তান জিতলে বাজি ফোড়াই, এখানে দারুল হারব দারুল ইসলামে পরিণত করতে হবে, এরম যেগুলো বলেন না যারা, এবং